আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরকম বিদ্রোহ করে দল ছেড়ে চলে গেছিলেন, তারা কি আবার পুরনো ঘরে ফিরতে পারেন? তারা কি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হতে পারেন? অর্থাৎ ভেঙে যাওয়া তৃণমূল কি আবারও জোড়া লাগতে পারে? আবারও কি সবাই মিলে এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে বাংলার রাজনীতিতে নতুন কোনো কাহিনী লিখতে পারে তারা? আমার এই প্রশ্নগুলো হঠাৎ করে অবাক করার মতন লাগে অনেকের কাছে। কারণ হলো, বাংলার রাজনীতিতে সাম্প্রতিক গত 2 মাসের মধ্যে এমন এমন সমস্ত ঘটনা ঘটেছে যেগুলি একেবারেই কল্পনার মধ্যে ছিল না। কেউ ধারণা পর্যন্ত করতে পারেনি যে একটা দল যেটা 1998 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ভয়ঙ্কর লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, লড়াই করে দলটা ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পরে 15টা বছর, 1-2টা বছর না, 15টা বছর ক্ষমতা ধরে রেখেছে। অনেকেই তাতে পুরনো নেতা ছিলেন যারা দুঃসময়ে দলটা করেছেন, দুঃসময়ে দলের হয়ে লড়াই করেছেন। এরপরে সুসময়েও তারা ভালো ভালো জায়গায় গেছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ বিধায়ক হয়েছেন, কেউ সাংসদ হয়েছেন, কেউ দলের সংগঠনের বড় পদে গেছেন, নানান রকম ভাবে গুরুত্বপূর্ণ জায়গাতে গেছেন। আবার অনেকেই দল ক্ষমতায় আসার পরে দলে যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে কেউ দিদিমণির প্রশংসায় পঞ্চমুখ হয়ে দিদিমণির দৃষ্টিতে চলে আসেন, তারপর ভালো ভালো জায়গাতে পৌঁছে যান। কেউ ভাইপোর দৃষ্টিতে চলে আসেন প্রশংসা করে 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 ভীষণ রকম ভাবে, কেউ চাটুকারিতার মাধ্যমে, কেউ দক্ষতার মাধ্যমেও কেউ সামনে এসেছেন, এটাও ঠিক। সুসময়ে সবাই খারাপ লোক আসে তা না। তো তারা সামনে চলে এসেছে। এই সমস্ত কিছু হওয়ার পরে একটা সময় যখন দলটা কোনো কারণে ক্ষমতা হারাবে, কেউ কেউ বলছে পাবলিককে তাদেরকে ভোট দেয়নি বলে তারা ক্ষমতা হারিয়েছে। আবার কেউ কেউ বলছে তাদেরকে জোর করে হারানো হয়েছে। কেউ কেউ বলছে যে ইলেকশন কমিশন এই ইলেকশনটা তে কে জিতবে কে হারবে সেটা ঠিক করেছে, সেটা বাংলার জনগণ ঠিক করতে পারেনি। জনগণের হাতে সেই সুযোগটা ছিল না, তাদের হাত থেকে সেই সুযোগটা কেড়ে নেওয়া হয়েছে। এরকম নানান জন নানান রকম ভাবে মন্তব্য করেছেন, করছেন, এগুলি তো চলতেই থাকবে। কিন্তু দলটা হেরে যাওয়ার পর এইরকম ভয়াবহ চিত্র হবে এটা কেউ ধারণা পর্যন্ত করতে পারেনি। যে একটা দল এমএলএ, একটা দল এমপি দলের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করে দেন এবং তারা তাদের এত বছরের জমানো ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন এবং বলতে শুরু করেন যে এতদিন ধরে তারা কথা বলতে পারেননি, এতদিন ধরে তারা মানে ভয়ের রাজত্বে ছিলেন। ফলে এখন যখন তারা দেখেছেন যে বাংলাতে নতুন ভোর এসেছে, নতুন সূর্যোদয় হয়েছে, নতুন দল ক্ষমতায় এসেছে, তখন তাদের বিবেকও জেগেছে, তাদের চেতনাও জেগেছে এবং তারা তাদের বাকশক্তি ফিরে পেয়েছেন। তো তারা তারপর কথা বলতে শুরু করেন এবং সেই কথা কি কি বলেছেন সেগুলি নতুন করে রিপিট করার ব্যাপার না। তো এইটা তো অবাক করার মতন ঘটনা ছিল তো। বাংলা রাজনীতিতে এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, এটা তো ফ্যাক্ট, ফ্যাক্ট এটা। বাংলার রাজনীতির কথা কি বলবো, এটা ভারতবর্ষের রাজনীতিতে কোনোদিন অল্প সময়ের মধ্যে, এত কম সময়ের মধ্যে এত ব্যাপক বিদ্রোহ এর আগে তো কোনোদিন ঘটেনি তো। কংগ্রেসের মধ্যে ঘটেনি, আম আদমি পার্টির মধ্যে ঘটেনি, বামপন্থী দলগুলোর মধ্যে ঘটেনি, তারপর ডিএমকে, এআইএডিএমকে, শিবসেনা, যতগুলো দলের নাম বলবেন, কোন দলের মধ্যেই এইরকম কোন ইতিহাস আপনি পাবেন না যে যা অতি অল্প সময়ের মধ্যে আপনার রচিত হয়েছে। কিন্তু বাংলাতে তা হয়েছে এবং বাংলাতেও প্রথমবার, ভারতবর্ষেও প্রথমবার। মানুষ এটা দেখেছে, অবাক হয়েছে এবং যা তাদের কল্পনার বাইরে ছিল তাকে তারা বাস্তবে রূপায়িত হতে দেখেছে। এবার কথা হলো, এই যে ঘটনাটা, এটাও তো অবাক করার মতন ঘটনা, এটাও তো ঘটার কথা ছিল না, কিন্তু ঘটেছে তো। তাহলে আবার যে আরেকটা অবাক করার মতন ঘটনা ঘটবে না, তা গ্যারান্টি দিয়ে কিভাবে বলবো আমরা? কিভাবে বলবো? রাজনীতিতে সব সম্ভব, এই কথা তো চিরকাল বলা হয়। রাজনীতিতে কেউ চিরস্থায়ী শত্রু না, কেউ চিরস্থায়ী বন্ধু না, এই কথাগুলো বলতে বলতে এতটাই বলা হয়েছে যেগুলো মানুষের মজ্জায় ঢুকে গেছে। তো এইটা যেহেতু সর্বত্রই বলা হয়, অন্তত পক্ষে আমাদের দেশের রাজনীতিতে বলা হয়,
এবং আমাদের দেশের রাজনীতিতে বেশি করে বলা হয় যে রাজনীতিতে কোনো ন্যায় নীতির কোনো দরকার নাই, রাজনীতি হলো ক্ষমতা দখলের, ক্ষমতা ভোগের একটা ব্যবস্থা মাত্র। তো সুতরাং ক্ষমতা ভোগ করার জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করতে হয় করব, যদি ক্ষমতা ভোগ করার জন্য অন্য কারোর বন্দনা করতে হয় তো করব, এই নীতি নিয়েই অধিকাংশ লোক রাজনীতি করছেন। এবং তার কারণে যারা কিছুদিন আগে পর্যন্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বকে আপনার বা কর্মকাণ্ডকে ভীষণ রকম ভাবে সমালোচনা করতেন, তারা এখন মোদীর প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। অনেকে তো এইরকম পর্যন্ত বলছেন, মানে মিটিং সেরে বেরিয়ে এসে যে জীবনটা যেন ধন্য হয়ে গেছে আর কি, মানে বোঝাচ্ছেন আর কি যে ভাবতে পারছেন না, মানে রোমাঞ্চিত হচ্ছেন। আমার মনে হয় নিজেকে নিজে চিমটি কেটে মানে পরীক্ষা করছেন যে আসলেই তারা স্বপ্ন দেখছেন নাকি মোদির সঙ্গে এক লাইনে বসে মিটিং করেছেন বা মোদির সঙ্গে একসঙ্গে বসে মিটিং করেছেন, এনডিএর মিটিং এ উপস্থিত ছিলেন। আবার কেউ বাংলাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করার সুযোগ পেয়েছেন জীবনে পরম সৌভাগ্য না থাকলে পরে, মানে সমস্ত গ্রহণে না থাকলে পরে, চন্দ্রের দশা বৃহস্পতির তুঙ্গে এই রকম পরিস্থিতি না হলে কেউ তৃণমূলের টিকিটে বিজয়ী হয়ে পরে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করতে পারে? মানে তাদের কাছে এটা অস্বাভাবিক, অকল্পনীয়। মানে পৃথিবীতে এর চেয়ে বড় বড় আশ্চর্যের কোনো ঘটনাই ঘটতে পারে না, এরকমটা তারা মনে করছে। তো ফলে তারা ধন্য হয়েছে, তাদের জীবন ইতিমধ্যেই ধন্য হয়ে গেছে যখন তাদের মধ্যে যারা মানে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে পেরেছেন, বা কেউ ধরুন অমিত শাহের সঙ্গে দেখা করতে পেরেছেন, বা নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পেরেছেন, তখনই তাদের জীবন ধন্য হয়ে গেছে। তখনই তারা বুঝে গেছেন এই পৃথিবীতে জন্ম নেওয়া সার্থক হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস করা না করা এটা অনেক ছোট ব্যাপার হয়ে গেছে। এই পৃথিবীতে তাদের আশাই পূর্ণরূপে সার্থকতা পেয়েছে যেই মাত্র তারা বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করতে পেরেছে। তো এগুলিও তো অকল্পনীয় ছিল, এগুলিও তো কিছুদিন আগে পর্যন্ত কেউ ভাবতে পারেনি, কেউ আলোচনার মধ্যে পর্যন্ত আনতে পারেনি, বা কেউ যদি বলতো এরকম তাহলে তাকে মনে হতো পৃথিবীর সবচেয়ে বোকা লোক, রাজনীতির রও বোঝে না। এরকমটা হতে পারে কোনোদিন? কাকলি ঘোষ দস্তিদারের মতন লোক কোনোদিন বিজেপির কাছের লোক হতে পারেন? বিজেপির সঙ্গে বৈঠক করে মানে এক ধরনের গর্ববোধ করতে পারবেন, এরকম হওয়া সম্ভব? সায়নী ঘোষের মতন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে শাড়ি পরা শুরু করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিকে নকল করে সেই রকম চটি পরা শুরু করে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম মঞ্চের এক কোণা থেকে আরেক কোণা ঘুরে ঘুরে আপনার মাইক হাতে নিয়ে মানুষের সঙ্গে আপনার মানে বক্তব্য না, সেটা ওই প্রথাগত ভাষণ না, মানুষের সঙ্গে সম্পর্ক করেন, কথা বলেন, সেই রকম স্টাইলে আপনার বক্তব্য রাখা শুরু করেছিলেন। অনেক কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে তার মতন করা শুরু করেছিলেন। মানে আগামী দিনের মমতা বন্দ্যোপাধ্যায়, তরুণ তুর্কি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন রূপ এইরকম আপনার ছবি তুলে ধরেছিলেন। সেই সায়নী ঘোষ কোনোদিন বিজেপির কাছের লোক হবে এইটা কেউ কোনোদিন ভাবতে পেরেছিল? তো যা ভাবতে পারেনি তা তো হয়েছে, তা তো দেখেছে মানুষ, দেখছে মানুষ। তো সুতরাং আরেকবার যদি আপনার দুজন এমপি, আপনারা জেনে গেছেন অলরেডি, দুজন এমপি নাকি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে চাইছেন, ফিরতে চাইছেন আবার মূল তৃণমূলে। মানে তারা এনসিপিআই এ গিয়েও শান্তি পাচ্ছে না। তারা একদিকে তো দেখছে যে মানুষ সোশ্যাল মিডিয়াতে কি রকম ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে, কি রকম ভাবে ঠাট্টা তামাশা করছে, কি রকম ভাবে তাদেরকে আপনার নিন্দা সমালোচনা করছে সোশ্যাল মিডিয়াতে, এগুলো তারা দেখছে, তাদের যারা প্রিয়জন রয়েছে তারাও দেখছে। ফলে তাদের যে সোশ্যাল স্ট্যাটাস, হ্যাঁ এইটা ঠিক, তারা মোদির সঙ্গে মিটিং করতে পেরেছে, এটা তাদের হয়তো একটা আলাদা স্ট্যাটাস তারা মনে করছে যে এর চেয়ে জীবনে বড় পাওনা হতে পারে না। কিন্তু এই দিকে সাধারণ মানুষের কাছে যে তাদের স্ট্যাটাসটা ছিল, এটা তো একদম বালিতে, কি বলবো, বালির নিচে চাপা পড়ে যাচ্ছে, এই অবস্থা তাদের। তো এই অবস্থাতে তারা তাদের মধ্যে একটা বেচায়নি অস্থিরতা তাদের মধ্যে তৈরি হচ্ছে। তারা বুঝতে পারছেন যে এভাবে বেশি দিন রাজনীতি করা খুব কঠিন হয়ে যাবে, আর এভাবে চললে পরে জোর করে যদি বিজেপি কাউকে জিতিয়ে আনে কোনো নির্বাচনে বা উপনির্বাচনে, সে আর একটা কথা। আদারওয়াইজ তাদের পক্ষে জেতা সম্ভব না, তাদের পক্ষে মানুষের ভোট পাওয়া সম্ভব না। কারণ এখন তাদের যা পরিচিতি হয়েছে, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, খলিলুর রহমান,
ইরফান পাঠান, এরা যারা যারাই বিদ্রোহ করেছেন আর কি, এনসিপিআই এ গেছেন সাংসদ, তাদের কারুর পক্ষে আমার মনে হয় না কারুর পক্ষে মানুষের ভোটে নিজের জামানত জব্দ করা খুব সহজ হবে। মানে জামানত রক্ষা করা, জব্দ করা না, জামানতটা রক্ষা করা খুব সহজ হবে বলে মনে হয় না। কারণ হলো এদের পুরনো ভোটাররা ভোট দেবেন না। একেবারে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের তৃণমূলের সমর্থকরা তাদেরকে ভোট দেবে না, তাদেরকে কংগ্রেসের সমর্থকরা ভোট দেবে না, তাদেরকে সিপিএম এর সমর্থকরা ভোট দেবে না, তাদেরকে বিজেপির সমর্থকরাও তো ভোট দেবে না। বিজেপির সমর্থকরা তাদেরকে ভোট এই কারণে দেবে না যে তারা তো সুখের পায়রা। বিজেপির এই কর্মীরা, দুর্দিনের কর্মীরা কঠোর পরিশ্রম করে তৃণমূলের হাতে মার খেয়ে নানান রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নিজের জায়গাতে নিজে টিকে থেকে তারপর তাদের পার্টিটাকে ক্ষমতায় এনেছে। এখন তারা এদেরকে, সুখের পায়রাদেরকে, সুদিনের বন্ধুদেরকে তারা ভোট দেবে, তাদেরকে জেতাবে, তাদের জন্য কাজ করবে? এটা হতেই পারে না। ফলে তারা বিজেপিরও ভোট পাবে না, তৃণমূলেরও ভোট পাবে না, কোনো পার্টিতে ভোট পাবে না। সাধারণ মানুষ তো এদেরকে তির্যক দৃষ্টিতে দেখছে, আর এইগুলি তো ধান্দাবাদ, সুবিধাবাদী এরকম বলছে তাদেরকে। তো কারে ভোট পাবে তারা? ফলে তাদের পক্ষে তাদের জামানতটা মানে রক্ষা করা ভীষণ কঠিন কাজ হবে। তো যেটা তো অনেক দূরের ব্যাপার। হ্যাঁ, এইটা ঠিক যে বিজেপি যদি তাদেরকে বিজেপির করে টিকিট দেয় এবং তারপরে যদি ইলেকশন কমিশন বিভিন্ন ব্যবস্থা ট্যবস্থা এদের উপরে যদি দায়িত্ব দেয়, এরকম দায়িত্ব তো অফিসিয়ালি দিতে পারে না। কিন্তু বিরোধীদের তো অভিযোগ এরকমই যে বিজেপির হয়ে ইলেকশন কমিশন কাজ করে, বিজেপির হয়ে বিভিন্ন এজেন্সি গুলো কাজ করে, ইত্যাদি তো অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। তো এখন আমরা যদি ধরে নিই তর্কের খাতিরে যে বিজেপি তাদেরকে বিজেপি থেকে টিকিট দিল এবং প্রশাসন, পুলিশ, এজেন্সি, ইলেকশন কমিশন সবাইকে ধরুন বলে দিল অঘোষিত ভাবে, অলিখিত ভাবে, মৌখিক ভাবে যে ভাই এদেরকে জেতাতে হবে। এবার এদেরকে মানুষ ভোট দিক বা না দিক এদেরকে জেতাতে হবে। তাহলে এদেরকে জেতানো সম্ভব হবে কিনা এটা আমি শিওর দিয়ে বলতে পারছি না, গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। কিন্তু যদি ভোট নির্ভর হয় তাহলে এরা কোনোভাবেই জিততে পারার কথা নেই। এখন এটা তারা অনুভব করছে। আপনারা যদি তাদের চেহারার দিকে ভালো করে দেখে থাকেন সাম্প্রতিককালে, একেবারে আজকে কালকের কথা বলছি, আজকে পর্যন্ত তাদের ছবি তো মাঝে মাঝে আসে, বিভিন্ন মিডিয়াতে আসছে। কারণ অনেকেই তাদেরকে সঙ্গে সঙ্গে যাচ্ছে, তাদের বক্তব্য আনার চেষ্টা করছে। অনেকেই তো পালিয়ে যায়, বক্তব্য দেয় না। অনেকেই আপনার নিজের ফেসবুক পেজে এখন আর কোনো পোস্ট দেয় না। অনেকে পোস্ট দিলে কমেন্ট সেকশনটা বন্ধ করে রাখে। আর মানে রিয়াকশনের জায়গাটা বন্ধ করা সম্ভব কিনা আমি জানি না, তবে সম্ভব না বলেই তারা সম্ভবত এটা বন্ধ করতে পারছে না। তো এখানে তার কারণে হাহা রিয়াক্টের পরিমাণটা কখনো 90%, কখনো 95%, কখনো 97, কখনো 98, কখনো 99% পর্যন্ত হাহা রিয়াক্ট। এই অবস্থাতে তারা বুঝতে পারছে তারা মানে মানসিক ভাবে একটা যথেষ্ট যন্ত্রণার মধ্যে আছে, এটা তো বোঝার কোনো অপেক্ষা রাখে না। তো তার কারণে তাদের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়েছে। এবার তারা নিজে থেকে যোগাযোগ করতে শুরু করেছে। বিভিন্ন নেতারা, কুণাল ঘোষ বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন, কল্যাণ ব্যানার্জি ট্যানার্জি এরা বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন যে অনেকেই তো আছে। সৌগত রায়ের স্টেটমেন্টও দেখলাম যে অনেকেই আবার ফিরতে চাইছেন। তারা তারা হয়তো আগামী দিনে দিদিমণির সঙ্গেও কথা বলবেন, কারণ তাদের এছাড়াও কোনো রাস্তা নাই। তারা বুঝতে পেরে গেছেন যে না হলে আর তাদের পক্ষে জেতা সম্ভব না। এখন তৃণমূলে ফিরলেই যে তারা এরপরে ইলেকশনে টিকিট পাবেন বা টিকিট পেলেই যে জিতবেন তাও তো গ্যারান্টি দিয়ে বলা যায় না। আবার তৃণমূল যে তাদেরকে নেবে এইটাও গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না। কারণ সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখলে পরে এটা পরিষ্কার বোঝা যায় যে দলের কর্মীদের একটা বিরাট অংশের মানে মতামত সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে, যেখানে তারা বারবার বলেছে যে যারা গদ্দারি করেছে, বেমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে ফেরানো যাবে না কোনো অবস্থাতেই। কল্যাণ ব্যানার্জি তো এরকমও বলে দিয়েছেন, শোনা গেছে বিভিন্ন ইন্টারভিউ যে তাদেরকে ফেরালে তাকে তিনি থাকবেন না। তো এই অবস্থাতে আরো অনেকেই এরকম মতামত দিচ্ছে। তো তার ফলে দিদিমণির জন্য এটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে, মমতা ব্যানার্জির জন্য খুব কঠিন হয়ে যাবে। এবার কথা হলো রাজনীতিতে অনেক সময় কৌশলেরও ব্যাপার থাকে। এখন হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরেও এদেরকে ওয়েলকাম করলেন, এদেরকে স্বাগত জানালেন যে ভাই যে আসতে চাও চলে এসো। এরকম ইঙ্গিত তো তিনি এর আগে দিয়েছেন মিডিয়াতে। তো ধরুন আবারও তাদেরকে নিয়ে নিলেন। এবার দলের অনেক কর্মী এতে রেগে রেগে অস্থির হয়ে গেল, ক্ষুব্ধ হয়ে গেল। কিন্তু তিনি নিলেন কেন নিলেন? তিনি নিলেন এই কারণে, নেননি এখনো পর্যন্ত, ধরুন নেবেন কাউকে,
তাহলে এই নেওয়ার পিছনে কারণ কি কি হতে পারে? একটা হতে পারে যে ভাই দলটা আবার নতুন করে সাজানো, কেউ ভুল করে চলে গেছে, তো ঠিক আছে তাকে একটা সুযোগ দে। কারণ তার পেছনে, কারোর পেছনে ইডি সিবিআই এর ভয় ছিল, কারোর পেছনে পুলিশের ভয় ছিল, কারোর তো ডিমের ভয় ছিল, ডিম থেরাপির ভয় ছিল, কারোর উপরে মানসিক প্রেশার দেওয়া হচ্ছিল, নানান রকম কারণে অনেকে চলে গেছে। আর উস্কানি টুস্কানি এগুলো ছিল। তো সুতরাং যেহেতু সবাই সচেতন ভাবে নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেয়নি, সেহেতু তাদের আহ আরেকটা সুযোগ তো দেওয়া যেতেই পারে নিজের ভুল শোধরানোর জন্য। তো এই কারণে তিনি স্নেহশীল, স্নেহপরায়ণ নারী। তো স্নেহের থেকে তিনি এরকম তাদেরকে ক্ষমা করে দিলেন আর ঘরে ঢুকিয়ে নিলেন, এরকম তো হতেই পারে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হতে পারে বিজেপিকে দেখানো, যে দেখো তুমি তো আমার ঘর ভাঙতে চেয়েছিলে, তো দেখো তুমি তামাশা দেখো এবার। এবার আমি কিভাবে তোমার যে সাজানো বি টিম, সেই বি টিম কিভাবে আমি ভাঙি, এবার দেখো তুমি। তো এইটা একটা রাজনৈতিক কৌশল। আরেকটা হতে পারে এই এর সঙ্গে রিলেটেড, যে ভাই দেশের যে মিডিয়া গুলো, ভক্ত মিডিয়া চ্যানেল গুলো, যেগুলো ব্যাপকভাবে এখনো পর্যন্ত কালীঘাটপন্থী তৃণমূল, রেতব্রত তৃণমূল, এনসিপিআই বিদ্রোহী তৃণমূল এইরকম এরকম বলছে, তাদেরকে এটা দেখানো যে দেখো ভাই তোমরা কিছুদিন খুব নেচেছিলে কোনো বিশেষ জায়গা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার বিনিময়ে, এখন দেখো তোমাদেরকেও আমি দেখাচ্ছি, এই দেখো যারা বিদ্রোহ করেছিল তারা আবার ফিরে আসছে। তো ফলে এই এই কৌশলগত কারণে হয়তো তিনি কয়েকজনকে নিতে পারেন, বা মানে এটা বার্তা দেওয়ার জন্য। এবার তারা কেন ফিরবেন? তারা তো কেউ সাংসদ, কেউ বিধায়ক, তারা তো এমনি এমনি বিদ্রোহ করেন, তারা তো এমনি এমনি আরেকটা দলে যান, তাহলে তারা ফিরবেন কেন সেখান থেকে? ফেরার কারণ রয়েছে। ফেরার কারণগুলো হলো একটা, যে এক তো হলো যে তারা জনমতটা তাদের ভীষণ রকম বিরুদ্ধে চলে যাওয়াতে মানসিকভাবে বিপর্যস্ত। এটা তাদের চেহারা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। এটা একেবারে চিরন্তন সত্য। চেহারা দেখলে পরেই বোঝা যাচ্ছে যে তারা খুব যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এটা একটা বড় কারণ। কারণ প্রত্যেককেই তো আলটিমেটলি নিজের দিকে তাকাতে হয়। যে যত বীর পুরুষ হোক না কেন, যে যত সুখী দুঃখী যাই কিছু হোক না কেন, আয়নায় নিজেকে দেখতে হয় প্রত্যেককেই প্রত্যেকটা দিন। আয়নায় যখন নিজের দিকে তাকায়, তখন সেই চেতনার আয়নায় হোক আর ওই গ্লাসের আয়নায় হোক, আপনার নিজের চেহারাটা তো দেখে তো তারা। তখন নিজের ওপরে নিজের আপনার কখনো রাগ উঠতে পারে, কখনো দয়া, কখনো করুণা, কখনো ক্ষোভ, এগুলি উঠতে পারে। তো এই সমস্ত কিছুর কারণে অনেকে মানসিক ভাবে কষ্টে আছে। আর হলো কেউ কেউ তো বা অধিকাংশ এই কারণে কষ্টে আছে যে তারা একটা দলে ছিলেন, দলের হয়ে জিতেছিলেন, যে দলটা এক সময়ে সর্বভারতীয় দল, মানে ন্যাশনাল পার্টি ছিল। নামের মধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আছে এই কারণে না, তারা ন্যাশনাল পার্টির যোগ্যতা অর্জন করেছিল একটা সময়। সেই যোগ্যতা তারা ধরে রাখতে পারেনি, রাজনীতিতে উত্থান পতন হয়, সে আরেকটা ব্যাপার। কিন্তু ন্যাশনাল পার্টি তো হয়েছিল একদিনের জন্য হলেও, অল্প সময়ের জন্য হলেও তারা হয়েছিল তো। সেই ন্যাশনাল পার্টি থেকে পার্টিটা এখন রিজিয়নাল পার্টি আছে, কিন্তু এই পার্টিটা আবারও ন্যাশনাল পার্টি হতে পারে, আবারও বড় হতে পারে, এখন ক্ষমতায় নাই আবারও ক্ষমতায় আসতে পারে। দলের কাছে একজন সর্বভারতীয় পরিচিতিপ্রাপ্ত দক্ষ নেত্রী রয়েছেন, যার একটা জনপ্রিয়তা সারা ভারতবর্ষে রয়েছে। সেই দল ছেড়ে তারা যদি বিজেপিতে যাওয়ার সুযোগ পেতেন, তাহলে তো একটা যুক্তি থাকতো, ভাই আমরা একটা আঞ্চলিক দল থেকে একটা বড় দলে গেছি, তার তুলনায় অনেক বড় দল, এবং সেই দল বলে যে পৃথিবীতে সবচেয়ে বড় দল। সেই দলে আমরা গেছি এবং সেই দলের মধ্যে আমরা যদি সাধারণ কর্মী হিসেবে থাকে তাহলেও সেটা প্রমোশন হিসেবে ধরা যেতে পারে। কিন্তু তারা কোথায় গেলেন? তাদেরকে কোনো প্রতিষ্ঠিত দল তাদেরকে নিল না। তাদেরকে কোন রাজনৈতিক দল যার কাছে এমপি আছে, এমএলএ আছে, যে দলের একটা সর্বভারতীয় পরিচিতি আছে, তাদেরকে জায়গা দিল না। তাহলে তাদের অকাতটা কি? তাদের যোগ্যতাটা কি? রাজনীতিতে এত বছর ধরে তারা কি অর্জন করবে যে তাদেরকে অজ্ঞাত কুলশীল একটা রাজনৈতিক দল এনসিপিআই যদি তারা যদি সেই দলে না যেতেন, তাহলে সেই দলটাকে আজকে পর্যন্ত কেউ চিনতো না, সেই দলে তাদের যেতে হলো। এখন তারা তাদের নামের সঙ্গে এনসিপিআই যখন লিখছেন, মানুষ দেখা মাত্রই হাসছে, ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। যতবার এলসিপিআই লিখছে সোশ্যাল মিডিয়াতে, ততবার দেখছি মানুষ হা হা দিচ্ছে। এইরকম একটা অবস্থা। ফলে এটা অনেকের জন্য, যে এই যে বিদ্রোহী যে এমপিরা, তাদের যারা কান্ডারি ছিলেন,
কেউ কেউ বলছেন যে কাকলি ঘোষের দস্তিদার মূল কাণ্ডারি, কেউ কেউ বলছেন না কাকলি ঘোষের দস্তিদারেরও ওপরে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি মূল মাস্টার মাইন্ড, কেউ কেউ অন্য কারো কথা বলছেন, কেউ কেউ বলছেন বিজেপি নেতারা মাস্টার মাইন্ড, বিভিন্ন জন বিভিন্ন রকম বলছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই যে কাণ্ডারিরা তাদেরকে কোথায় নিয়ে গেলেন? বিরাট বড় একটা আবহ থেকে তাদেরকে একটা কি বলবো গলিতে নিয়ে ঢুকিয়ে দিলেন, একটা অন্ধকার বা কারাগলি বলা যায়, তাতে নিয়ে ঢুকিয়ে দিলেন। তারা এখন মানে মাথা উঁচু করে বুক ফুলিয়ে গর্ব করে তারা বলতে পারছেন না যে আমরা এই দলের নেতা, এই দলের MP। এই যে একটা মানে এটা তাদেরকে একরকম হেয় করে দেওয়ার মতো, তো এটাকে তারা সহ্য করতে পারছেন না, অনেকেই অস্বস্তিতে রয়েছেন। ফলে পার্লামেন্টে যাচ্ছেন তারা, টিভিতে তাদের ছবি দেখানো হচ্ছে ঠিকই, কিন্তু ছবির মধ্যে দেখবেন কোনো আনন্দের কোনো ছাপ নাই, মলিনতা, ভীষণ রকম ভাবে একটা যন্ত্রণা যেন তাদেরকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে, যে কি করলাম এটা। তো করে মানে প্রথমে তো বুঝতে পারিনি, প্রথমে মনে হয়েছিল যে এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারাই বিদ্রোহ করবে জনগণ তাদেরকে আগলে নেবে, মানুষ তাদের নিয়ে নাচবে, নেচে উঠবে, বিজেপি কর্মীরাও তাদের পেছনে এসে দাঁড়িয়ে যাবে। তারা একদিকে যেমন তৃণমূলের অসহায় কর্মীদের বিরাট সমর্থন পাবেন, আরেকদিকে বিজেপির কর্মীদেরও সমর্থন পাবেন, ফলে তারা এই সময় নায়ক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা চারটিখানি কথা না। ফলে মানুষের দরবারে তাদের বিরাট একটা আপনার সম্মান বাড়বে আর কি, এগুলো তারা ভেবেছিলেন। কিন্তু দেখা গেল একেবারেই তার উল্টোটা হয়েছে, নিদারুণ পরিণতি হয়েছে। মানুষ সোশ্যাল মিডিয়াতে এমন এমন সব রিয়াকশন দিচ্ছেন যেগুলি তারা ধারণার মধ্যে আনতে পারেনি, কল্পনার মধ্যে আনতে পারেনি। ফলে তার তো একটা আহ ইয়া তো হবেই, মানসিক প্রভাব তো হবেই। তো এটা একটা। আবার বাংলাতেও শোনা যাচ্ছে যে এমএলএ দের মধ্যে অধিকাংশ এমএলএ, অনেকে বলছেন, আমার বন্ধু বান্ধব সাংবাদিকরা যারা কেউ রিপাবলিকে কাজ করেন, কেউ অন্যান্য চ্যানেলে কাজ করেন, বিভিন্ন চ্যানেলে কাজ করেন, অনেকে বন্ধু বান্ধবই আমার রয়েছে। তো এই সাংবাদিকদের মধ্যে আমাকে কেউ কেউ বলেন, যারা এদের সঙ্গে নিয়মিত ভাবে দেখা করেন, এদের বৈঠক টৈঠক কাবার টাবার করেছেন, এরকম সাংবাদিকদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে না ভাই, এদের সঙ্গে তো ব্যক্তিগত ভাবে কথা বললে পরে, মানে অফ ক্যামেরায় কথা বললে পরে বোঝা যায় যে এদের ভেতরে একটা বিরাট বড় অস্থিরতা রয়েছে, এদের অনেকেই অসন্তুষ্ট, এরা দুঃখিত, এরা যন্ত্রণায়, এবং তারা এখানে খুশি না। তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা মানতে হচ্ছে এটা ভাবলে তারা লজ্জিত হচ্ছেন। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কুণাল ঘোষ নিয়মিত ভাবে যে ধরনের কমেন্ট করেন, সেগুলো দেখলে পরে তারা লজ্জা, তাদের মাথা হেট হয়ে যায়। তো মানে তারা বুঝতে পারছেন না যে তারা কি করবেন। ফলে একটা অস্থিরতা রয়েছে, আর বিভিন্ন সময় মিডিয়াতে এগুলো প্রকাশিত হয়েছে। অনেকেই বলেছেন মিডিয়াতে যে ভাই অস্থিরতা আছে, এখান থেকে অনেকে ফিরতে চাইছেন। ফলে ফেরার ব্যাপারটা নিয়ে অনেকেই কিন্তু মনে করছেন যে শেষ পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নকল তৃণমূল ছেড়ে অনেকেই আগামী দিনে আসল তৃণমূলে ফিরে আসতে পারেন, এটা অনেকেই মনে করছেন, সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞ অনেকেই মনে করছেন। এবং তাদেরকে আসল তৃণমূল গ্রহণ করবে কিনা বা তৃণমূল তাদেরকে গ্রহণ করবে কিনা সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তার কর্মীদের, দুঃসময়ের কর্মীদের প্রচন্ড চাপ রয়েছে, এবং এই চাপটা টেনে যদি অস্বীকার করেন তাহলে হয়তো তার রাজনৈতিক ভাবে তার ক্ষতি হতে পারে। আবার সাংসদদের মধ্যে অনেকে ফিরতে পারেন, এখন তো 2-3 জনের নাম আসছে, আগামী দিনে সংখ্যাটা অনেক বাড়তে পারে এরকমটাও বলা হচ্ছে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো রাজনীতি তো সবকিছু সম্ভব। রাজনীতিতে অনেকে আছে যারা প্রফেশনাল, যারা মনে করে রাজনীতিটা ভাই দুবেলা ডাল ভাত খাওয়ার একটা ব্যবস্থা। তার কারণে অনেকেই মনে করেন ভাই MP বা MLA হয়ে যেতে পারলে মানুষের সেবা টেবা এগুলি তো ভাষণে বলার জন্য, মানুষের উপকার, রাজ্যের কল্যাণ ইত্যাদি তো ভাষণের জন্য শুধুমাত্র। প্রেস কনফারেন্স যখন হবে, কোথাও সভা সমাবেশে ভাষণ দেব, তখন এগুলি বলার ব্যাপার। তো তার আর বাস্তবের মাটিতে তারা মনে করেন যে রাজনীতিটা হলো বউ বাচ্চার জন্য কিছু একটা করা, হ্যাঁ, আত্মীয় স্বজনের জন্য কিছু একটা করা, নিজের ভবিষ্যতের কথা ভাবা। এমনিতে তো MLA MP মন্ত্রী গুলো হলে একটা পেনশন, বেতন, মান্থলি একটা বেতন তো নিশ্চিত। এরপরে চাকরি চলে গেলে পরেও একটা পেনশন, আজীবন আমৃত্যু পেনশন নিশ্চিত। তো সুতরাং এটা একটা অর্থনৈতিক ব্যবস্থা। যেমন ভাবে অনেকেই সরকারি চাকুরির জন্য অ্যাপ্লাই করে, ইন্টারভিউ দেয়। হ্যাঁ, কেন সরকারি চাকরি একটা পেলে পরে আপনার সারাটা জীবন আর্থিক যে দিক থেকে যে একটা অনিশ্চয়তা, সেটা দূর হয়ে যাবে।
নিশ্চিতভাবে দুবেলা খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই কারণে অনেকেই সরকারি চাকুরিতে যায় বা যেতে চায়। যদিও সুন্দর পিচাইয়ের মতন যারা অসাধারণ ট্যালেন্ট, তারা কখনোই সরকারি চাকুরি কল্পনাই করতে পারে না। সরকার তাদেরকে হাতে পায়ে ধরেও সরকারে নিতে পারবে না। যাই হোক, তো সরকারি চাকুরিতে এরাও যারা এমএলএ এমপি হয়েছেন, তাদের কাছেও মনে হয় এই পদগুলো একটা সরকারি চাকুরি পাওয়ার মতনই। তো সেদিক থেকে তো তারা এগুলি ভোগ করবেনই, আমৃত্যু ভোগ করবেনই। কিন্তু তারা রাজনৈতিক ভাবে আপনার ইয়ে হয়ে গেলেন, প্রাপ্ত হয়ে গেলেন। তো এখন তারা লাজ লজ্জার মাথা খেয়ে আরেকবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে গিয়ে পড়বেন না, তাদের মধ্যে অনেকে, তা গ্যারান্টি দিয়ে বলা কিন্তু সম্ভব না। কারণ আজকের দিনে ভারতবর্ষের জাতীয় রাজনীতির দিকে তাকালে এইটাকে কিন্তু এখন আর বিজেপি মুখী বলার কোনো সুযোগ নাই। আজকের দিনের জাতীয় রাজনীতি কোনো অবস্থাতেই বিজেপির জন্য অনুকূল না। যারা গেছেন, যারা যারা বিদ্রোহ করেছেন, কেউ শিবসেনা থেকে, কেউ তৃণমূল কংগ্রেস থেকে, কেউ কংগ্রেস থেকে, কেউ অন্য কোনো দল থেকে, এনসিপি, বিভিন্ন দল থেকে, তারা কিন্তু এখন একটা খুব যন্ত্রণাদায়ক অবস্থাতে পড়ে গেছেন। যে তারা ভেবেছিলেন যে তৃণমূলে মানে বিজেপিতে গিয়ে বা বিজেপির কাছে গিয়ে তারা মানে তাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করে ফেলতে পারবে। কিন্তু এখন যখন সর্বভারতীয় রাজনীতিতে একটা উথাল পাথাল অবস্থা, বিজেপির বিরুদ্ধে আন্দোলন, মন্ত্রীকে পর্যন্ত পদত্যাগ করিয়ে দেওয়া আন্দোলনের মাধ্যমে, এখন মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আপনার দিব্যিদিক উত্তাল হয়ে উঠতে শুরু করেছে, মানে বিভিন্ন বিরোধী দলগুলো পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে করতে শুরু করেছে। তারপর নীতিন গাডকারির পদত্যাগের দাবি উঠছে, এরকম বিভিন্ন নেতাদের, এবং আগামী দিনে প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে বড় আন্দোলনের সম্ভাবনা দেখা দিচ্ছে। এইরকম একটা অবস্থাতে তারা কিন্তু একটা অনিশ্চয়তায় পড়ে গেছে। তারা এখন মানে না সামনের দিকে এগোতে পারছেন না পেছনের দিকে যেতে পারছেন। তারা এমন একটা অবস্থায় পড়েছেন যে কি করবেন, কই যাবেন, কোথায় যাবেন। বিজেপিতে থেকে গেলে বা বিজেপির বন্ধু হিসেবে থাকলে পরে আগামী দিন কি তাদের জন্য উজ্জ্বল হবে, না অন্ধকারময় হবে রাজনৈতিক ভাবে, বুঝে উঠতে পারছেন না। ফলে এই অবস্থাটা যদি আগামী দিনে ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে আরো বেশি বিজেপি বিরোধী ঢেউ ওঠে, আরো বেশি করে যদি বিরোধীরা সক্রিয় হয়ে যায়, আরো বেশি আন্দোলনমুখী হয়, ককরোচ জনতা পার্টি আবারও আন্দোলনের কথা বারবার বলছে, এরকম আরো বিভিন্ন সংগঠন, যেমন কি ই টোয়েন্টি জনতা পার্টি, এরকম বিভিন্ন সংগঠন গজিয়ে উঠছে। এরা সবাই মিলে যদি আগামী দিনে বড় ধরনের কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তাহলে কি হবে বুঝে উঠতে পারছেন না। মাঝখানে বলে দিই, আমার কিন্তু একটা হিন্দি চ্যানেল আছে, পলিটিক্যাল ইন্ডিয়া নামে, তার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার হিন্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সেই চ্যানেলেও আমি লাইভে আসি, রাজনৈতিক বিশ্লেষণ, সর্বভারতীয় রাজনীতির বিশ্লেষণ করি, হিন্দিতে করি। এটা আপনাদেরকে মাঝপথে জানিয়ে দিলাম। তো এই অনিশ্চয়তার মধ্যে কিন্তু তারা পড়ে গেছেন। ফলে তারা কিন্তু এখন নিশ্চিত না যে তারা যে সিদ্ধান্তটা নিয়েছেন বা নিতে বাধ্য হয়েছেন, যাই হোক না কেন, সেটা বেশি দিন তাদেরকে রাজনৈতিক ভাবে সুস্থিরতা দেবে। ফলে আগামী দিনে তৃণমূলে ফেরার জন্য লাইন লম্বা হতে পারে, ভিড় বাড়তে পারে, এমএলএদের, এমপিদের অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে কান্দাকাটি করতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও যুবরাজ বলতে পারে, আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার রাজপুত্র বলতে পারে, আবারও অভিষেকের মতন দুর্ধর্ষ নেতা, বাংলাতে আর দ্বিতীয়টা নাই এমন কথাও বলতে পারে, আবারও অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ হতে পারে, আবারও সেই ক্যানাক স্ট্রিটে গিয়ে ভিড় জমাতে পারে। এই সমস্ত কিছু আগামী দিনে কিন্তু হতে পারে। তার ইঙ্গিত একটু একটু করে ফুটে উঠতে শুরু করেছে। আমার বিশ্বাস যেভাবে আমি দেখছি বিষয়গুলোকে, অনেকটা সেরকম ভাবে আপনারাও লক্ষ্য রাখছেন, আপনারাও দেখছেন। কারণ বাংলার রাজনীতি এখন ভারতবর্ষের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং রাজনীতি। বাদ বাকি আপনার আহ বাদ বাকি রাজ্যের রাজনীতির দিকে মানুষের অত আগ্রহ নেই যতটা বাংলা রাজনীতির দিকে রয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখনই শেষ করে দেব, অন্য সময়ে কথা হবে। সম্ভব হলে রাত্রিবেলায় 9টার সময়ে পলিটিক্যাল ইন্ডিয়া চ্যানেলে হিন্দিতে আমি লাইভে আসবো। তার লিঙ্কটা দেওয়া আছে এই এই ভিডিওর ডেসক্রিপশনে, পলিটিক্যাল ইন্ডিয়া, খেয়াল রাখবেন। এই চ্যানেলটাতে লিঙ্কটাতে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। রাত্রিবেলা 9টা টাইমটা ফিক্স করে নিন। 9টায় পলিটিক্যাল ইন্ডিয়া চ্যানেলে হিন্দিতে সর্বভারতীয় রাজনীতি নিয়ে আলোচনা করব। সেখানে আপনাদেরকে পাবো, একসাথে যুক্ত হবেন, অনেক কথা হবে। তার জন্য আপনারা এক্ষুনি
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন সবাই, কথা হবে, অনেক বিষয়ে কথা হবে, নিরপেক্ষভাবে আপনাদের পছন্দের অনেক কথা হবে, ইন্টারাকশন হবে। ভালো থাকবেন। জয় হিন্দ।